রাজনীতি সম্ভাবনার শিল্প, বিশেষ করে বঙ্গ রাজনীতিতে সেই সম্ভাবনা কিন্তু বিস্তর। যেমন এই মুহূর্তে কুণাল ঘোষের রাজনীতির আকাশে কোন মেঘের আনাগোনা তা নিয়ে জল্পনা কিন্তু আজও জারি রইল। আবার অন্যদিকে দলের বিড়ম্বনা বাড়িয়ে কার্নিভাল বয়কট করলেন তৃণমূলেরই বিধায়ক। আবার এদিকে কলকাতায় কার্নিভালের প্রস্তুতি যখন তুঙ্গে, তখন সন্তোষ মিত্র স্কোয়ার থেকে পরিবর্তন যাত্রা করলেন সজল ঘোষ। এবং এই আলোচনায় আপনাদের দেখাবো যে জল ছাড়া নিয়ে রাজ্য ডিভিসি সংঘাত আজও সমানভাবে কেন জারি রইল। আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, এই নিয়ে আলোচনায় প্রত্যেকের কাছে আসবো। কিন্তু শুরুতে ওই যে কুণাল ঘোষ, দশমীর পর দ্বাদশীতে কুণাল ঘোষের আরেকটা পোস্ট যেটা নিয়ে রীতিমতন জল্পনা শুরু হয়েছে। এখন কুণাল ঘোষ বলছেন তার মনে, রাজনীতির মনে ঈশান কোণে মেঘ ঘোরাফেরা করছে। এখন প্রশ্ন হচ্ছে কার দিকে? বিশেষ কারুর দিকে কি ইঙ্গিত করতে চাইলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক? দেখুন, দশমীর পর দ্বাদশী, ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট করে জল্পনা উস্কে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। শনিবারও ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আনুগত্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে চাওয়া সৈনিক তার কর্তব্যে অবিচল এখনও। ঈশান কোণে জমতে থাকা মেঘের টুকরো যেন লড়াইয়ের জেদ বাড়ায়। এরপরই ফের প্রশ্ন উঠতে শুরু করেছে, কুণাল ঘোষ কার প্রতি আনুগত্যের পরীক্ষা দিচ্ছেন? তার মনের ঈশান কোণে মেঘ জমছে কেন? কুণাল ঘোষের নিশানা কি বিশেষ কারুর দিকে? একটা তৃণমূল পরিবারের একজন সদস্য হিসেবে কাজ করি। এবার চলার পথে নানা রকম ঘটনা থাকে, তবে আমি আবার ওই পাঠশালায় আমি পড়ি না যে আমার সাফোকেশন লাগলো, আমার দম বন্ধ লাগলো, আমি চলে গেলাম। না 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 না, আমি দলের সৈনিক। আমি প্রেম করব দলে, ঝগড়া করব দলে, কিন্তু আমি দলেই থাকবো। আমি দলেই আমার আনুগত্যের প্রমাণ দেব। আমি দলের মধ্যে থেকেই সেই সৈনিকের কাজ করব। কুণাল ঘোষের সোশ্যাল মিডিয়া পোস্ট এবং মন্তব্য ঘিরে গত কয়েকদিন ধরে নানা জল্পনা চলছে। দশমীর দিন সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষ লিখেছিলেন, ঝড় জলের মধ্যে দিয়ে চলেছে আমার জীবন। এরপর তিনি আরও লেখেন, একটা অন্যরকম মাঠ যেন দেখতে পাচ্ছি। ব্যক্তিগত খেলা নয়, সমষ্টির বৃহত্তর অঙ্কের ম্যাচ। এখনো ঝাপসা, স্পষ্ট নয়, তবে ব্যাট করার প্রস্তুতি রাখছি সসম্মানে। এখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে, কোন ঝড় জলের কথা বলছেন কুণাল ঘোষ? তাহলে কি কুণাল ঘোষ অভিমানী? কেন অভিমানের সুর ঝরে পড়ছে তার গলায়? কিন্তু একটা ঝাপসা, একটা মাঝখানে আমি একটা সংকেত বলে উপন্যাস লিখেছিলাম। কিন্তু একটা ঝাপসা একটা মাঠ, হ্যাঁ, কয়েকজন খেলছে, এমন একজন প্লেয়ার খেলছে, তাকে মনে হচ্ছে সে আমাদের টিমের, কিন্তু তার স্ট্রোকগুলো কি আমাদের টিমের পক্ষে যাচ্ছে আমি বুঝতে পারছি না। কিন্তু একটা ঝাপসা লাগছে, তো সে ম্যাচ খেলতে হলেও খেলবো। কথায় কথায় আরও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। আমি দিদিকে শ্রদ্ধা করি, শুধু নয় আমি ভালোবাসি। আবার দিদিও আমাকে সেইভাবে কাছে টেনে নিয়েছেন। আবার অভিষেক আগের থেকে অনেক বড় হয়ে গিয়েছে, তারও বয়স বেড়েছে ইত্যাদি। কিন্তু সব মিলিয়ে আমার পরিষ্কার কথা, আমার নানা রকম ফ্যাক্টর কাজ করে। আমার একটাই কথা, ভালোবাসলে আমি তার জুতো পালিশ করব। আর আমি হনুমান শ্রেণীতে পড়ি। আমার লেজে আগুন দিলে কিন্তু আমার মনে হয় তখন আমি হনুমান হিসেবে পারফর্ম করে দেবো। এরপরই শনিবার মুখ্যমন্ত্রীর বিজয়া বার্তার ছবি সহ ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন কুণাল ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার দীর্ঘকালীন পরিচয়। তিনি আমাকে স্নেহ করতেন, অনেকের সেগুলো সব গাত্রদাহ হয়েছিল, তাতে একটু ডিস্টেন্স হয় এবং আমার কিছু কপালে ছিল ভোগান্তি। আমি সেই লড়াই এখনো লড়ছি। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে আবার কাজে সুযোগ দিয়েছেন, আমি সেই কাজ করছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কাছেও আমি কৃতজ্ঞ যে তিনিও আমাকে কাজের যথেষ্ট সুযোগ দিয়েছেন। আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক। আমি আত্মবিশ্বাসী। 250-র বেশি সিট নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য শপথ নিতে চলেছেন। পার্টির মধ্যে অসন্তোষ চরম জায়গায় গিয়েছে। কুণাল ঘোষ পার্টিতে যে সম্মান চায় সে সম্মান কখনো পাচ্ছে না, আগামী দিন পাবে কিনা আমি জানি না। ঈশান কোণে একটা দারুণ সংকেত দেখতে পাচ্ছেন, শুভ সংকেত। অর্থাৎ ভাবছে দিদিমণির চোখে পড়েছেন, উইশ পেয়েছে, হয়তো কিছু হবে। আশায় বাঁচে চাষা, কুণালের অবস্থাও তাই। অভিমানী কুণাল ঘোষের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর সবার। অনির্বাণ বিশ্বাস, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ।
আলোচনা শুরু করব শঙ্কুদেব পণ্ডাকে দিয়ে। আলোচনায় আসবো শুরুতেই। শঙ্কু, দেখুন একেবারে আবহাওয়া যা বলছে, একেবারে চূড়ান্ত একটা খামখেয়ালি মুডে এই মুহূর্তে রয়েছে। পুজোর পর বৃষ্টি হলো, আজকে দিনভর মেঘরোদের খেলা চললো, সোমবার পর্যন্ত আকাশের মুখ মেঘলা থাকবে এমনটাই জানা যাচ্ছে। আর তারই মধ্যে হঠাৎ করেই কুণাল ঘোষ তিনি কখনো ঝাপসা দেখতে শুরু করলেন, কখনো বাঁকের উপরে কে রয়েছে সেটা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি করলেন, আবার এখন তিনি বলছেন ঈশান কোণে মেঘ জমেছে। আচ্ছা দেখুন, প্রথমত কুণাল ঘোষের এই সমস্ত যে সিরিয়ালের টপিক সেসব নিয়ে সন্ধ্যাবেলা এন্টারটেন করা যায়, কিন্তু সিরিয়াস পলিটিক্সে এর প্রাসঙ্গিকতা আছে বলে আমি মনে করি না। কিন্তু দু তিনটে কথা কুণাল ঘোষের খুবই গুরুত্বপূর্ণ, ইগনোর করতে চাইলেও করা যাচ্ছে না। যেমন প্রথমত আমি জানতাম না তৃণমূল কংগ্রেসটাকে উনি লঙ্কা মনে করেন এবং উনি নিজে হনুমান। পেছনে ওনার যে আগুন লাগিয়েছে তৃণমূল কংগ্রেসের কেউ, সে বার্তা স্পষ্ট করেছেন এবং যে কোনো সময় সেই আগুনে তিনি তৃণমূলকে জ্বালিয়ে পুড়িয়ে দেবেন, কারণ তৃণমূলের জন্যই তাকে জেল খাটতে হয়েছে। আমি শেষ করে নিই। বাঁকের সব থেকে প্রধান ইম্পর্টেন্ট তার কমিউনিকেশন হচ্ছে, তিনি যে আনুগত্যের কথা বলছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, তার মানে এটা বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস ভেঙে একটা নতুন দলের সম্ভাবনা রয়েছে এবং সেটা তৈরি হবে হলে তিনি লড়াই করে মাঠে লড়ে নেবেন এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে থাকবেন। এতটা ঝাপসা অ্যাপ্রোচকে তিনি স্পষ্ট করেছেন, কিন্তু এসব দিয়ে তিনি আসলে দর কষাকষিতে রয়েছেন। আগামী দিনে তৃণমূল ভাঙলে কোন দিকে তিনি বেশি পাবেন সেদিকেই ঝুঁকবেন। তৃণমূলের এই লড়াই, এই ধরনের অ্যাপ্রোচে আমাদের কিছু যায় আসে না, কারণ বাংলার মানুষ 2026-এ ভারতীয় জনতা পার্টিকে আনবে, যা প্রকারান্তরে কুণাল ঘোষের মতো লোককেও স্বীকার করতে বাধ্য হতে হয়েছে যে লঙ্কার বিনষ্ট হওয়ার পর সেখানে রামরাজ্যই প্রতিষ্ঠা হয়, ফলে বাংলায় রামরাজ্যই প্রতিষ্ঠা হবে আগামী। কিন্তু আমার বিষয়টা হচ্ছে, আমি দেখুন কেউ কেউ দুয়ে দুয়ে চার করতেই পারেন, ঠিক কোন সময় ঘটনাটা ঘটছে পুজো শেষ হওয়ার পরে পরে। এই ধরুন পুজো শেষ হওয়ার পরে পরে বিজেপির যে নির্বাচন কমিটির অবজারভার এবং কো অবজারভার যারা রয়েছেন তারা এখানে এসে মিটিং করছেন। পুজোর পর পরে আবার কুণাল ঘোষ একটু বেসুরো হচ্ছেন বলে অনেকে বলছেন, কেউ কেউ বলছেন বিদ্রোহী হচ্ছেন। আচ্ছা, অনেকে হয়তো জানবেন, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, কুণাল ঘোষের একটা বইয়ের নাম হচ্ছে পথের বাঁকে এসে। এখন তিনি তার রাজনীতির পথে নতুন কোনো বাঁকের দিকে ইঙ্গিত করছেন কিনা আমি জানি না, কিন্তু আমি অর্ণবদার কাছে এখানে প্রশ্ন থাকবে, যে মন্তব্য কুণাল ঘোষের পরপর সোশ্যাল মিডিয়ায় আসছে সেটা তৃণমূলের কাছে কতটা অস্বস্তি? কুণালদা মানে কালকেও একটা বাইক দিয়েছেন, আমি কালকেও ছিলাম এখানে, আজকেও দেখলাম যে কুণালদা কিছু কথা বলেছেন এবং কিছু পোস্টও করেছেন। এখন এটার পূর্ণাঙ্গ ব্যাখ্যা একমাত্র কুণালদাই দিতে পারবেন, যে কুণালদা এক্স্যাক্টলি কি ভাবছেন, কোন ভাবনা থেকে এই জিনিসটা বলছেন। কিন্তু একটা জিনিস দেখুন, কালকে উনি যা বলেছেন, আজকে উনি সেই জায়গাটা বলেছেন। ব্যক্তি কুণাল ঘোষ নয়, তিনি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক, ফলে দলটা পুরোপুরি জড়িয়ে রয়েছে। কিন্তু এবং যেহেতু তিনি মানে সাধারণ সম্পাদকের পদে থেকে এই কথাটা বলছেন, উনি কিন্তু খুব সিগনিফিক্যান্ট দুটো কথা কালকে বলেছেন। একটা উনি বলেছেন যে দলের সর্বময় মানে যিনি হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার প্রতি তার আনুগত্য অটুট, এবং দলের যিনি সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার প্রতিও তার আস্থা রয়েছে, এটা উনি কালকে বলেছেন। আজকে উনি দুটো কথা বলেছেন, একটা উনি ভিডিও লাইভ করেছেন, সেখানে আপনারা দেখেছেন নিশ্চয়ই, সেখানে এনসিআরবি যে ডেটা এসেছে সেটা নিয়ে উনি অত্যন্ত প্রশংসাসূচকভাবেই বলেছেন যে রাজ্য সরকার যে কোন মানে কিভাবে ভালো কাজ করেছে এবং তার অপরাধের মাত্রা কমে এসেছে সেই জায়গাটা। সুতরাং কোন জায়গাতে এই ধরনের কোনো অনুমান, এই যে অনুমান যেটা শঙ্কু ভাসিয়ে দিচ্ছেন সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য আমি শঙ্কুকে থামাচ্ছি। এক সেকেন্ড, শঙ্কু প্লিজ বলতে দাও, শঙ্কু প্লিজ বলতে দাও। সেই সম্ভাবনা থাকলে অর্ণবদা শঙ্কু প্লিজ এক সেকেন্ড, শঙ্কু আমি বলছি না অর্ণবদা, বিষয়টা শুধুমাত্র শঙ্কুদের পরে ভাসাচ্ছেন এমনটা নয়, কুণাল ঘোষ নিজে ভাসাচ্ছেন। কুণাল ঘোষ যদি এই কথা বলে থাকেন, কেউ তার ল্যাজে আগুন দেওয়ার চেষ্টা করলে লঙ্কা কাণ্ড কার্যত তিনি বাদিয়ে দেবেন। প্রশ্ন হচ্ছে ল্যাজে আগুন দেওয়ার চেষ্টাটা করছে কে? এই কথাটার পাশাপাশি তো তিনি একই সঙ্গে দলের প্রতি পূর্ণ আনুগত্যের কথাও বলছেন। আপনি একটা দিক দেখছেন, আমি দুটো দিক দেখছি একই সঙ্গে। সুতরাং এটার মধ্যে দিয়ে এটার মানে আমাদের পর্যবেক্ষণ করা ছাড়া এবং অপেক্ষা করা ছাড়া আপনি একটা দিক দেখছেন, আপনি একটা চোখ বন্ধ করে দেখছেন, আমি দুটো চোখ খোলা রেখে দেখছি। এটা এই সম্ভাবনাগুলো নিয়ে আলোচনা করার আমার মনে হয় না এখনই কোনো সময় এসেছে। আমি বারবার করে বলছি যে শঙ্কু যে কথাটা বলছে সেটা ওর পার্সপেক্টিভে বলছে, ওদের দলীয় পার্সপেক্টিভে কি সুবিধা হতে পারে বা না হতে পারে এটা উনি বলছেন। সেটা দলীয় পার্সপেক্টিভে আপনাদের কি সুবিধা হতে পারে সেই হিসাবে আপনি বলছেন। আমি আজকে একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, কুণাল ঘোষের এই বক্তব্য থেকে আমাদের দলের কিছু যায় আসে, কারণ উনি একসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করতে বলেছিলেন, আবার এখন বলছেন খুবই ভালো সম্পর্ক।
কিন্তু সম্পর্ক যে সাধারণ সম্পাদকের সাথে খারাপ হচ্ছে তার গত দুদিনের পোস্টে তা স্পষ্ট হয়েছে। এবং আজকে যে বক্তব্য তিনি রেখেছেন তিনি স্পষ্ট করুন তার লেজে কে আগুন দিচ্ছে, এবং সেই আগুন যে তৃণমূলের ভেতর থেকেই দেওয়া হচ্ছে সেটাও তো না বক্তব্যে স্পষ্ট হয়েছে। তিনি কি আতঙ্কিত যে তাকে কি কেউ কিছু কোনোভাবে ফাঁসাতে পারে, গ্রেপ্তার করতে পারে, তাকে আঘাত করতে পারে, এইসব কোনো গল্প আছে? অন্য কোনো সিনিয়র লিডাররা যেমন তৃণমূল কংগ্রেসে গ্রেপ্তার হয়ে গেছেন, তারা অনেকে জেলের মধ্য থেকে তৃণমূল কংগ্রেসের কোনো নেতাকে দায়ী করেন এই গ্রেপ্তারির জন্য। কুণাল ঘোষ কি সেরকম কোনো সন্দেহ প্রকাশ করছেন? তো স্পষ্ট করুন কে তার লেজে আগুন দিতে চাইছে। তৃণমূল কংগ্রেসকে লঙ্কা বলার পর 48 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর তৃণমূল কংগ্রেসের কারোর ক্ষমতা হয়নি যে ওটাকে কন্ডেম করবে। ওনাকে বলতে পারছে না কেউ যে আপনার কাছে ব্যবস্থা নেব। দল চলছে নাকি আপনাদের? উনি স্পষ্ট করুন এটা শঙ্কু বলছে। শঙ্কু কেন বলছে? আমার বক্তব্যকে যে সবাই বলছে গোটা উনি বাংলা স্পষ্ট করুন এটা উনি করবেন, সন্ধ্যাবেলা লোকে স্পষ্ট উনি করবেন, স্পষ্টটা উনি করবেন নিশ্চিত। কিন্তু সেইটাকে নিয়ে আপনি এত লম্বা একটা কিছু ভেবে নেওয়ার মতন কোনো পরিস্থিতি আমরা কিছুই ভাবছি না। ভাবছেন না, এত কথা বলছেন কেন? আমরা কিছুই ভাবছি না। আপনি ভাবছেন প্রথমে শুরু করলেন যে আমাদের কিছু যায় আসে না, তারপর আপনি একেবারে কুণাল ঘোষ তিনি কোন পথে এগোবেন সেটা তো অবশ্যই সময় বলবে। তবে যে বাঁকের কথা বলছেন কুণাল ঘোষ, সেই বাঁকের আড়ালে তাহলে কি তার রাজনৈতিক ক্যারিয়ারও এই মুহূর্তে কোনো বাঁকের মধ্যেই দাঁড়িয়ে রয়েছে? দেখুন একবার। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, সেই কবে এই লাইন লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। নদী যেমন প্রবহমান তেমনি গতিময় রাজনীতিও। রাজ্য রাজনীতিতে এখন প্রশ্ন উঠছে, কুণাল ঘোষের রাজনৈতিক ক্যারিয়ারও কি কোনো বাঁকের মুখে দাঁড়িয়ে রয়েছে? দশমীর দিন ইঙ্গিতপূর্ণ পোস্টে কুণাল ঘোষ লিখেছিলেন, ঈশ্বর এবং আপনাদের শুভেচ্ছায় কাজ করে যাই এবং যাব। আশা করি আগামী দিনে চলার পথে যদি কোনো বাঁকও থাকে আপনাদের আশীর্বাদ পাবো। একদিকে যখন কুণাল ঘোষের গলায় অভিমান ঝরে পড়ছে, তখন তার এই পোস্ট প্রশ্ন উস্কে দেয়, কোন বাঁকের কথা বলছেন কুণাল ঘোষ? কুণাল ঘোষের রাজনৈতিক জীবনে কি নতুন কোনো মোড় অপেক্ষা করছে? এটা রাজনৈতিক বাঁক। যদি দেখি কেউ আমাকে ভালোবাসছেন, স্নেহ দিচ্ছেন, আমি জুতো পালিশ করে দিতে পারি। কিন্তু আমি যদি দেখি যত বড় ক্ষমতাশালী হোক, যে আমি যদি দেখি সেখানে আমার উপর কেউ একটা অন্যরকম মিনিমাম চেষ্টা করছে, তাহলে আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র শক্তি হলেও আমার চেহারা অন্যরকম হয়। সেভাবে করব, যেটা ঠিক মনে হয় আমি সেভাবে করব। ভুল কিছু করলে আমি শুধরে নেব, এবং সেটা করতে করতে যদি পথে কোনো বাঁক থাকে, সেটা নানা রকম ক্ষেত্রে হতে পারে জীবনে। আমি জীবন পথে চলারই বাঁক বলছি। শুক্রবারের পর শনিবারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন কুণাল ঘোষ। আমরা পথে থাকি, রাস্তাঘাট, জীবন বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকি, ফলে জীবনের এক একটা সময় আর ঘটনাচক্রে আমার জীবনে ঝড় জল এগুলো আমায় দেখতে হয়েছে বা এগুলো দেখতে হয়। ফলে একটা বিজয়ার পোস্ট, বড়দের প্রণাম, বাকিদের শুভেচ্ছা, এবং আমার জীবন যেহেতু ঝড় জল একটা তার সঙ্গে চলতেই থাকে, ফলে আগামী দিন যদি কোনো বাঁক, নতুন বাঁক থাকে, তাহলে আপনারা বরাবরের মতো পাশে থাকবেন, আশীর্বাদ করবেন। আমি সেটাই বলেছি। এখন জীবনের পথের বাঁক সেটা নানা ধরনের কাজের ক্ষেত্রে হতে পারে। কি ভাবছেন কুণাল ঘোষ? আগামী দিনে কি করতে পারেন তিনি? কুণাল ঘোষ পার্টিতে যে সম্মান চায় সে সম্মান কখনো পাচ্ছে না। এরপরে উনি মমতা ব্যানার্জির উইশ পেয়ে ঈশান কোণে একটা দারুণ সংকেত দেখতে পাচ্ছেন, শুভ সংকেত। অর্থাৎ ভাবছে দিদিমণির চোখে পড়েছেন, উইশ পেয়েছে, হয়তো কিছু হবে, আশায় বাঁচে চাষা। কুণাল ঘোষ কোন বাক্যের কথা বলতে চাইছেন এটা মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করবেন, অভিষেককে জিজ্ঞাসা করবেন, নাকি ওকেই জিজ্ঞাসা করবেন আমি জানি না। উনি তো বাঁক দেখে দেখেই চলেন, এবং বাঁকে গিয়ে একরকম কথা বলেন, বাঁক ঘুরলে আরেক রকম কথা বলেন। কাল লেজে কে আগুন দেবে, দিলে কে হনুমানের মতন লঙ্কাকাণ্ড ঘটাবে আমি জানি না। তবে বাংলার মানুষ বুঝতে পারছে লঙ্কাকাণ্ড ঘটাবার জন্য তৃণমূল বিজেপি যেভাবে চলছে এটা যথেষ্ট। আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট, তার আগে কুণাল ঘোষ কি করবেন জল্পনা বিভিন্ন মহলে। অনির্বাণ বিশ্বাস, সৌমিত্র রায়, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। দেখুন, কুণাল ঘোষ বলছেন চোখের সামনে একটা ঝাপসা মাঠ দেখতে পাচ্ছি, সেই মাঠে আমাদের টিমের খেলোয়াড় ব্যাট করছে, কিন্তু তার নেওয়া প্রত্যেকটি স্ট্রোক কি আমাদের টিমের হয়ে যাচ্ছে? অর্থাৎ সেই খেলোয়াড়টিকে নিঃসন্দেহে সেটা নিয়ে কৌতূহল জাগবে। এখন সেই খেলোয়াড়ই কি কারণ কুণাল ঘোষের রাজনৈতিক মনের ঈশান কোণে মেঘ জন্ম দেওয়ার? সেটাও একটা কারণ। এখন সবটা তৈরি হচ্ছে বিশ্বনাথ এই কারণে, সবটা হচ্ছে উৎসবের শেষ মুহূর্তে, যখন আর কয়েক মাস পরে 26-এর ভোটে নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাবে।
দেখো মানে অনেকগুলো প্রথমত কুণাল ঘোষের নীতি নৈতিকতার জায়গা থেকে কখনোই কথা বলেননি। যখন সারদা সর্বোচ্চ বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বলেছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই কিন্তু উনি আছেন। সারদার জানো তুমি সবচেয়ে গরিব মানুষকে শোষণ করেছিল এই কেলেঙ্কারিতে, তার সর্বোচ্চ বেনিফিশিয়ারি হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে যিনি বলেছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই উনি আছেন। একই সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় এমন একজন মন্ত্রী এখনও রয়েছেন যিনি দুর্নীতির সাথে যুক্ত ছিলেন, এটা তোমার স্টুডিওতে বলে গেছেন কুণাল ঘোষ। সেই মন্ত্রী কে তিনি বলে কিন্তু নীতি নৈতিকতার জায়গাটা নিশ্চিত করতে পারেননি। তিনি বলেছিলেন যে শিক্ষক দুর্নীতির সাথে যুক্ত দলের সর্বোচ্চ পর্যায়ে সবাই জানতো, তাহলে তারা কারা সেই নিয়েও কিন্তু তিনি কি নীতি নৈতিকতার জায়গা তৈরি করতে পারেন। উল্টো দিকে আপনি যদি বলেন এটাই দলীয় আনুগত্য, যে কথা বারে বারে তিনি বলছেন, একেবারে ওই একটা কথাই তুমি বলতে পারো যে এই মানে সর্বোচ্চ সারদার বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় বলেও আনুগত্য দেখাতে পারেন। এটা মানে কিভাবে তুমি দেখবে, তার মানে নিশ্চয়ই কিছু ডালমে কুচ কালা হয়, যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারেননি। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে মন্ত্রিসভায় একজন মানে রীতিমতন দুর্নীতিগ্রস্ত লোক আছেন, তারপরে ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় নিতে পারেনি। কিন্তু আমি এখানে প্রশ্ন তুলবো, এখানে ওনার যে রাগটা গোসাটা হয়েছে সেটা হলো দেবকে মূলত কেন্দ্র করে। দেবের সিনেমাতে কেন মানে তৃণমূলীরা ঢুকছে, কেন তৃণমূলীরা সেইভাবে চান্স পাচ্ছে না, বিজেপির লোককে নেয়, দেব কেন সরব নয়, এবং সেটা দেখলাম বাত্য বসু আবার সাপোর্ট করছে। আমার প্রশ্নটা হচ্ছে যে দেখো, দেবকে নিয়ে আমিও 5টা সমালোচনা তুমি জানো করি, তার মধ্যে কেশপুরে কেন দেব 1.5 লাখ ভোটে যেতে, কি করে মানে রাজ্যের দুর্নীতি নিয়ে দেব মুখ খোলে না, এগুলো নিয়ে আমরা প্রশ্ন করি। কিন্তু আমি অ্যাট দ্য সেম টাইম বলবো যে দেব যে লেভেলে টালিগঞ্জের মানে বড় নায়ক, তার ধারে কাছে কেউ নেই। ফলে দেবকে পার্সোনালি যেভাবে আক্রমণ করার চেষ্টা, আপনি যখন দেবের প্রসঙ্গে কথা বলছেন, এই কুণাল ঘোষকে কিন্তু আমরা অতীতেও দেখেছি এই দেব নিয়ে তার বিভিন্ন রকমের মন্তব্য, বিরূপ মন্তব্য, কিন্তু এবার সিনেমার শো নিয়ে কুণাল ঘোষ যে মন্তব্য করেছেন তার পাশেই কিন্তু এবার তিনি পেলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। দেব ভালো অভিনেতা, কিন্তু সুপারস্টার বলার মতো জায়গায় নেই। সুপারস্টার হলে অন্যের দল করতো না। নাম না করে কুণাল ঘোষের সুরেই কিন্তু দেবকে এবার আক্রমণ করলেন ব্রাত্য বসু। ভালো অভিনেতা, খুবই ভালো অভিনেতা হয়তো, হ্যাঁ, কিন্তু তিনি নিজেকে সুপারস্টার বলার জায়গায় তিনি অন্তত নেই। সুপারস্টার কখনো অন্যের অধীনে দল করবেন না। কুণাল তো থিয়েটার এই সিনেমা নিয়ে ওর মতামত জানাচ্ছে। কুণাল একটা পয়েন্ট তো কুণালের ঠিকই, যে মানে ডেমোক্রেসিতে আমার কাছে রাজনীতি করা মানে হয় জনসেবা, এবং বিজেপি ব্যাপারে সম্পূর্ণ চুপ থাকা গুরুত্বপূর্ণ ইস্যুতে। এবং যখন সিনেমা করব তখন বিজেপির লোকদেরই নিয়ে সিনেমা করব, সেটা কুণালে খারাপ লাগছে, কারণ কুণাল পলিটিক্যালি ভোকাল। কুণাল যাদের এগেনস্টে কথা বলছে, যে দলের এগেনস্টে কথা বলছে, শিল্পের দোহাই নিয়ে, আমি তাদের নিচ্ছি, সেই দলের লোকেদের, এবং তৃণমূলের কাউকে নিচ্ছি না। সেটা কুণালে খারাপ লেগেছে, কুণাল বলেছে। আমি তাও মনে করি যে এগুলো দলীয় অভ্যন্তরীণ ব্যাপার, এবং সিনেমাকে কেন্দ্র করে এই ধরনের বাকবিতণ্ডা না হয় বাঞ্ছনীয়। আমি এই জায়গায় বিশ্বনাথের কাছে যাব। বিশ্বনাথ, দেখুন, সেই লোকসভা নির্বাচনের প্রচার আপনার নিশ্চয়ই মনে থাকবে, বারবার একেবারে সরাসরি দেবকে আক্রমণ করেছিলেন তিনি, একেবারে সুপারস্টার, এই কথাটার উল্লেখও কিন্তু কুণাল ঘোষ বারবারই করে থাকেন। এবার তিনি বলছেন পোস্টে যে সরাসরি দেব সব রকমের প্রভাব খাটিয়ে রঘু ডাকাত সব থেকে বেশি শো, একেবারে নাম না করে রঘু ডাকাত কিন্তু সব থেকে বেশি শো পেয়েছে, হল পেয়েছে, অর্থাৎ দেব তার এই সুপারস্টার হওয়া সেটা নিয়ে এবার কুণাল ঘোষের পাশে দাঁড়াচ্ছেন ব্রাত্য বসু। এটা কিন্তু নতুন, মানে আমি বিস্ময় আমার কাছে লাগে। আমি তোমাকে বলছি যে 90-এর দশকের পরে বাংলা সিনেমা যখন খরা, তখন বাংলা সিনেমাতে অল্প বয়সী ছেলেমেয়ের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নায়ক যদি হয় তাহলে অবশ্যই দেবকে গান পয়েন্টে রেখে যেভাবে 2014 সালে লোকসভা নির্বাচনে প্রার্থী করা হয়েছিল সে খবর আমরা জানি। কিভাবে শ্রীকান্ত মেহতাকে ব্যবহার করা হয়েছিল, কিভাবে একটা মানে প্রোডাকশন হাউসকে ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায় তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ঘাটালের মতন কনস্টিটিউয়েন্সিতে দাঁড় করিয়েছিল, আমরা সেটা জানি।
দেবকে আপনারা ব্যবহার করেছেন পার্টিতে দিনের পর দিন, তার জনপ্রিয়তা ব্যবহার করেছেন, একটার পর একটা নির্বাচনী জনসভায় তাকে নিয়ে ঘোরান, আর তারপরে তার মানে স্টারশিপ নিয়ে তার মানে ইয়ে অধিনায়কত্ব নিয়ে আপনারা প্রশ্ন তুলবেন, ব্রাত্য বসু প্রশ্ন তুলবে, ইয়ে কুণাল ঘোষ প্রশ্ন তুলবে। আমি কিন্তু তোমাকে পরিষ্কার করে বলছি, দেড় সপ্তাহ আগে রঘু ডাকাতকে কেন্দ্র করে যে বিতর্কটা তৈরি হয়েছিল সেটা ক্যামাক স্ট্রিট থেকে পরিষ্কার দেবের পক্ষে গেছে, অর্থাৎ পরিষ্কার দ্বিতীয় সেকেন্ড কমান্ড দেবের পক্ষ নিয়েছে, এবং সেটা কিন্তু কুণাল ঘোষ কিছুতেই মেনে নিতে পারছেন না, ব্রাত্য বসুরা মেনে নিতে পারছেন না। এটা পরিষ্কার। তার আগে একবার শতরূপের কাছে যাই। শতরূপ, দেখুন সুপারস্টার এই কথা যদি বলা হয় মিঠুন চক্রবর্তী, এটা তো একেবারে নিজস্ব একটা আলাদা জায়গা, তার নিজের কর্মক্ষেত্র, সেখানে তিনি একজন সুপারস্টার। তিনি কোন রাজনৈতিক দল করেন বা তিনি কোনো দল আদৌ করবেন কিনা সেই দিয়ে কি তাকে দেখে দেওয়া যায়, তার কোয়ালিটি কি জাজ করা যায়? সেটা দেখুন, আপনারা একতরফাভাবে দেবের হয়ে বলছেন, কিন্তু আপনাদেরকে কুণাল ঘোষের দিকটা একটু ভেবে দেখতে হবে। ওনারও অভিমানের বা ওনার অনুযোগের জাস্টিফিকেশন আছে। দেব এই যে রঘু ডাকাতের চরিত্রে অভিনয় করছেন, দেবের কি কোনো চুরি ডাকাতির এক্সপিরিয়েন্স আছে? কুণাল ঘোষের মতো একজন আইএসআই ছাপমারা চোর ডাকাত থাকতে পশ্চিমবাংলায় কেন সেখানে অন্য কাউকে কাস্ট করা হবে? সুতরাং সেই জায়গা থেকে উনি যদি আজ বঞ্চিত ফিল করেন নিজেকে, উনি যদি মনে করেন যে আমার প্রতি অন্যায় হয়েছে, অন্ততপক্ষে চোর ডাকাতের রোলটা আমার পাওয়া উচিত ছিল, আমি প্রেজেন্ট ভ্যানে উঠে চেঁচাতাম, পুলিশ তবলা বাজাতো, ওনার এই অভিমানটাও তো সঙ্গত, এটা উড়িয়ে দেওয়া যায় না। এবং এই চরম যন্ত্রণার মুহূর্তে আপনারা যদি কুণাল ঘোষের পুরো বাইটটাকে শোনেন, আপনারা দেখতে পাবেন উনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তা হচ্ছে উনি বলেছেন আমি হনুমান শ্রেণীতে পড়ি। সুতরাং এই এবং ওনার এই কথার সাথে আমরা একমত না হয়ে পারছি না। সুতরাং এই ব্যাপারগুলো রয়েছে। তবে দেখুন, আমি দুটো কথা এর বাইরে বলছি। উনি যেটা বললেন যে আমি দলের সৈনিক, আমি যাই করি যা বলি না বলি দলের মধ্যেই বলবো, দলের হয়েই বলবো। অতএব মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সারদার টাকা রয়েছে বলেছেন, সুতরাং এক্স্যাক্টলি, সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সারদার টাকা রয়েছে, পুলিশের বা সিবিআইয়ের আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করে মুখোমুখি জেরা করা উচিত। এই কথাগুলোও যে কুণাল ঘোষ বলেছেন, আপনাদের বুঝতে হবে এটাও তৃণমূলেরই বক্তব্য। তার মানে উনি যা বলেন দলের হয়েই বলেন। তার থেকেও বড় কথা, দেখুন সব কিছুর ঊর্ধ্বে গিয়ে বলছি, ওনার কি মানবিমান হবে, কি হবে না হবে, উনি তো আর আমার এক্স নন, আমার ওনার মানবিমান নিয়ে আমারও তো চিন্তা নেই। কিন্তু আমার যেটা পশ্চিমবাংলার যে সাধারণ নাগরিক হিসেবে আমার যেটা বক্তব্য এখানে, তা হচ্ছে ওনাদের দলীয় ইকুয়েশনের বাইরেও তো রাজ্যের একটা বড় অংশের মানুষের স্বার্থ জড়িত রয়েছে। আপনাদের স্টুডিওতে বসে কুণাল ঘোষ যে কথাটা আজকে থেকে 1.5 বছর আগে বলে গেছিলেন, যে টাকা নিয়ে তৃণমূল সরকারের মন্ত্রীরা, ক্যাবিনেট মন্ত্রীরা চাকরি বিক্রি করেছে, মুখ্যমন্ত্রী সব জানতেন, দল সব জানতো, তারপরে তারা এখনো পর্যন্ত ক্যাবিনেট মন্ত্রী হয়ে বসে আছে, যার ফলে কিনা পশ্চিমবাংলার কয়েক লক্ষ ছেলে মেয়ে চাকরি না পেয়ে বঞ্চিত হয়েছে। আমি বলি তাহলে তারপরে প্রশ্নটা এইটা থাকে, তাহলে এই বক্তব্য করে যাওয়ার পরে কোন সিবিআই বা ইডির আধিকারিক কুণাল ঘোষের সঙ্গে করেনি? এবং কেন আমি দেখুন, আমি এই কথাও আপনাদের এখানে বসে একাধিকবার বলেছি, মাঠে ঘাটে সব জায়গায় আমরা বলেছি। আমরা তো আশা করেছিলাম, যেটা হওয়া উচিত ছিল, সেদিন সুমনদের সাথে কুণাল ঘোষের ওই যে মানে ইন্টারভিউটা, আমার যতদূর মনে হচ্ছে 1 মে ছিল তারিখটা, ওই ইন্টারভিউ শেষ হওয়ার আগে আপনাদের এবিপি স্টুডিওর বাইরে সিবিআই গাড়ি দাঁড়িয়ে থাকবে, কুণাল ঘোষ ওখান থেকে বেরোবেন, ওনাকে গাড়িতে তুলবেন, গ্রেপ্তার করার কথা বলছি না, কিন্তু অন্ততপক্ষে ওনাকে নিয়ে গিয়ে সিবিআই দপ্তরে এই জিজ্ঞাসাবাদটা করা হবে যে আপনি নামটা বলুন সেই মন্ত্রীর, যে মন্ত্রী 7.5 লাখ টাকা একটা চাকরি বিক্রি করছিল। আজকে পর্যন্ত 1.5 বছরে এত কিছু হয়ে গেল। দেখুন আজকে টেন্টেড কয়েকজন ছেলেমেয়ের জন্য বাকিদের চাকরি বাতিল হয়ে গেল, নতুন করে তারা চাকরির পরীক্ষায় বসছে। এতজন, আজকেই খবর পেলাম একজন চাকরিহারা শিক্ষক, তার আবার মৃত্যু ঘটেছে, একজন মহিলা শিক্ষিকার। এত কিছু হয়ে গেল, যারা কোনো অপরাধ করেনি তাদেরকে এত মূল্য দিতে হলো। কিন্তু কুণাল ঘোষের মতো লোকেরা এই এত বড় অপরাধের কথা প্রকাশ্যে বলেও না তাদেরকে কেউ কোনো জিজ্ঞাসাবাদ করলো, না সেই অপরাধগুলোর কোনো বিচার হলো। এইটা বাংলার মানুষের জায়গা থেকে আমি মনে করি যে এদের এই দলীয় এই মানবিমানের থেকে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো, যেগুলোর কিনা উত্তর কিন্তু আমাদের পাওয়া দরকার। শঙ্কু, বাঘ শুধু একটা বাঘ নয়, তো অজস্র বাঘ, সেই বাঁকে বাঁকে কত রহস্য লুকিয়ে রয়েছে শঙ্কু। আমি প্রথমেই বলতে চাই যে দেখুন, কুণাল ঘোষ তো কী সব অভিনয় করছেন, এখন উনি ঢুকে পড়েছেন। ওনাকে আমি শতরূপের সাথে এক জায়গায় একমত যে ওনাকে একটা ওই লঘু ডাকাতের 2টো ছোট ডাকাত মেজো ডাকাত করলে আজকে এত সমস্যা হতো না। কিন্তু আমার প্রশ্ন সেখানে নয়, আমার প্রশ্ন হচ্ছে যে ব্রাত্য বসুর মতো একজন নাট্য ব্যক্তিত্ব, তার অন্তত তার কাছে মানুষ এক্সপেক্ট করে যে রাজনীতির ঊর্ধ্বে উঠে তিনি অন্তত পলিটিক্যাল বক্তব্য রাখবেন না। তিনি আশা করবেন যে শিল্প এবং সংস্কৃতিতে এই যে রাজনৈতিক হচ্ছে রক্তচক্ষু, এই ব্যাপারটা কম থাকবে। আজকে আমি খুবই 1 মিনিট সময় নিচ্ছি, সমস্ত সিনিয়র প্যানেলিস্টের লোকেরা রয়েছেন, আপনারা দেখবেন পশ্চিমবাংলায় কে ছবি বানাবে এটা তৃণমূল কংগ্রেস ঠিক করে দিচ্ছে।
কোন হলে চলবে এটা তৃণমূল কংগ্রেস ঠিক করে দিচ্ছে। আপনি লক্ষ্য করে দেখবেন বহুল প্রচারিত দুটো সিরিয়ালের চ্যানেল আছে, তাতে নির্বাচনের আগে কোন সিরিয়ালে বৌমা কোন ব্র্যান্ডের শাড়ি পরবেন সেটা তৃণমূল ঠিক করে দিচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছেন যে আপনারা সিরিয়ালে ঝগড়া না, এটা আসল প্রশ্নটার দিকে তুমি যাচ্ছই না শঙ্কু। সেটা হচ্ছে এবিপি আনন্দে এই মারাত্মক বিস্ফোরক সাক্ষাৎকার দেওয়ার পরে যে একেবারে একজন মন্ত্রীর কথা বলার পরে এখনো পর্যন্ত বেশ কয়েক মাস পেরিয়ে গিয়েছে, কোন সিবিআই কোন ইডি কুণাল ঘোষের সঙ্গে যোগাযোগ করেছে? প্রথম কথা হচ্ছে আমি এই ব্যাপারে খুব স্পেসিফিক্যালি বলতে চাই, সিবিআই মুখপাত্র তুমি নাও, এটাই বলবে না, এটা তো কমন, আমাকে বলতে হবে অশ্বত্থম হতর মতো। কিন্তু আমি এ ব্যাপারে আরো দুটো বক্তব্য রাখতে চাই। আমি দেখুন শতরূপদের হচ্ছে স্ট্যান্ডকে আমি খুব প্রশংসা করি যে ওরা বারবার এটা বলে, কিন্তু আমি আশা করেছিলাম যে বিকাশবাবু অ্যাটলিস্ট এই ইন্টারভিউর কপি নিয়ে গিয়ে কোর্টে চিৎকার করবেন, কোর্টের মনিটরিং এ ইনভেস্টিগেশন চলছে, বলবেন যে সিবিআই ভাই শতরূপরা কেন করেনি, কেন আমরা তো বলছি সিবিআই কন্ট্রোল করে না, সেই কেন্দ্রে সিবিআই বা ইডি কেন করেনি? আলটিমেটলি এই পাসিং দা বাক হয়ে আলটিমেটলি যেটা হয় দায় ঠেলাঠেলি করে সুবিচার পাওয়ার রাস্তাটা আরো বেশি জটিল হয়ে যায়। সবথেকে বড় সমস্যা এটা কিন্তু মানুষের সামনে কখনোই আসে না। আমি এই জায়গায় একবার অর্ণবদার একবার আচ্ছা হ্যাঁ দেখুন, নিয়োগ নিয়ে বেশিরভাগ মামলাই বিকাশ ভট্টাচার্যের করা, কিন্তু আপনারা জানেন যে তরুণজ্যোতি তিওয়ারিরও করা মামলা রয়েছে, সো অন অ্যান্ড সো ফোর্থ। আমি তরুণজ্যোতিকেও দায়ী করছি না এর জন্য, কাউকেই দায়ী করছি না। আমি এইটুকু বলছি সিবিআইকে কারুর কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করতে হতো না, খালি যদি ভারতের সংবিধান মেনে স্বাভাবিক কাজটুকু করতো তাহলে আজকে চোরগুলোর শাস্তি পাওয়ার কথা ছিল। আমি এইটুকুই বলছি। না, আমি বলবো যে শঙ্কু একটু আগে কথাটা শুরু করলো কি বলে, রাজনীতির ঊর্ধ্বে উঠে পলিটিক্যাল বক্তব্য রাখবেন না। কথাটার মানে কি? রাজনীতির ঊর্ধ্বে উঠে পলিটিক্যাল বক্তব্য রাখবে মানে এটা উনি কি বলতে চাইছেন? এটা কথাটার অর্থটা কি? হ্যাঁ, তার মানে কি? আপনি কি আশা করছেন? আপনি আশা করছেন যে বক্তব্যটা আপনি রাখবেন সেই বক্তব্যের মধ্যে কোনো পলিটিক্স থাকবে না। বক্তব্য একেবারে যে যাকে নিয়ে আলোচনা সে কুণাল ঘোষের রাজনৈতিক বক্তব্যটা দর্শকদের সামনে রাখি। দেবকে নিয়ে যখন এত আলোচনা হচ্ছে সেই নিয়ে কি বললেন কুণাল ঘোষ? দেখুন, সবাই সমান একটা জায়গা থেকে শুরু হোক, তারপর দর্শক যাদের বেশি বলবেন সেই জায়গাটা, সেখানে যদি দেখা যায় যে নানা প্রভাব খাটিয়ে একটি সিনেমার সমস্ত হল এবং প্রাইম টাইম দখল করতে চাইছে, সেটাতে তো বাংলা সিনেমার সার্বিক হয় না। আপনি যদি সন্ধ্যে 6টায় ফ্রি হন, আপনি যেখানেই যেতে যান আপনি একটা ছবি আপনি বাধ্য দেখতে, ফলে সেটা কেন হবে? এখন এইটা বলার পর অনেক লোকে আপত্তি করেছিলেন। আমার সঙ্গে দেবের কোনো মানে ইয়ে নেই, মানে আমি দেবকে প্রচণ্ড পছন্দ করি। দেবের ওই ঢাকের তালে কোমর দোলে চমৎকার নেচেছিল। তো এখন আবার এই রঘু ডাকাতে কি সুন্দর মাসেল, আচ্ছা, কিন্তু আমি তার সঙ্গে কোনো তো ব্যক্তিগত কোনো ইয়ে নেই, কিন্তু রাগ তো যদি আমার বিষয়টা, আমার মনে হয় এটা বাংলা চলচ্চিত্র জগতের বাকিরাও এই ব্যাপারটা একমত হবে এবং ব্রাত্য যে এটা নিজের মুখে ব্রাত্যর মতো একজন লেখক, ঔপন্যাসিক, নাট্যকার, পরিচালক, সিনেমা পরিচালক, অভিনেতা, তিনি যদি বলেন তাহলে নিশ্চয়ই মানুষ বুঝবেন যে মানে এই বিষয়টা একটু নজর দিয়ে ভাবা উচিত। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখলাম আজকে একটা সাক্ষাৎকারে বলছেন যে এই ধরনের যদি মানে চলে আসে, ছবির বাইরের খেলা যদি ছবির ইন্ডাস্ট্রিতে চলে আসে, তাহলে ভবিষ্যতে বাংলা ছবি করবো কিনা ভাববো, এটা কত বড় উদ্বেগের বাংলা ছবির পক্ষে। তাহলে যারা বাংলা ছবি বলতে বলতে শুধু নিজের ছবি হয়ে যাচ্ছে, তো তারা তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে ব্রাত্য বসু, তাদের কথাগুলো তো গুরুত্ব দিয়ে শুনতে হবে, বিবেচনা। এটা ব্যক্তিগত আক্রমণের জায়গা নয়। আমার হাইটও 6 ফুট নয়, আমার অত বড় মাসেলও নেই যে আমি অতগুলো বলবো। ওই জন্য ডাকা মূল বিষয় হচ্ছে অর্ণবদা, মানে ঠিকই তো হাইট 6 ফুট নয়, সেরকম মাসেল কুণাল ঘোষের নেই, মানে সেটা বিষয়টা হচ্ছে গোটা রাজনীতির দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায়, তৃণমূল সাংসদ, তার সমালোচনা করছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক, তাকে আবার সমর্থন করছেন তৃণমূলের বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী। আমি বলছি গোটা বিষয়টা 26-এর ভোটের আগে এই জায়গায় অর্ণবদা দাঁড়িয়ে রয়েছে। এইটার মধ্যে দিয়ে যেটা বারবার করে সকলে যেটা করছেন, বিভিন্ন রকম পারসেপশন তৈরি করছেন। এইসব পারসেপশন তৈরি করার কোনো জায়গা নেই। ব্রাত্য বসু কি বলেছেন? ব্রাত্য বসু বলেছেন সুপারস্টার কেউ আসেনি, এই কথাটা উনি মানে বাংলা ইন্ডাস্ট্রি বলুন, বাংলা যে নায়কোচিত যে অ্যাপিয়ারেন্স বলুন, সেই সমস্ত কিছু দিক থেকে বলেছেন। যদি একজন সুপারস্টার হন উত্তম কুমার, যদি সুপারস্টার হন, তাহলে যদি কেউ মনে করে যে দেব সেইটা লেভেলে নন, তাহলে সেটা তিনি বলতে পারবেন না। সে তার সেই মানে জায়গা থেকে তিনি বলতে পারবেন, সেটা বলেছেন সেই জায়গা থেকে। 1 নম্বর জিনিস। 2 নম্বর জিনিস হচ্ছে যেটা বারবার করে মানে বিশ্বনাথ যেটা বলছেন, আপনি বোধহয় পুরোটা শোনেননি ব্রাত্য বসুর কথাটা। উনি যেটা বলেছেন
মানে উত্তম কুমারের সাথে দেবের তুলনা করেননি, উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তুলনা করেছেন, বলেছেন যে সুপারস্টার যদি বাংলায় কেউ থেকে থাকে তার দেব নয় মমতা বন্দ্যোপাধ্যায়। উনি কি কোনো কারণে এটা বলতে চাইলেন যে অভিনয় শৈলীতেও এবং রঘু ডাকাতের ডাকাতির শৈলীতেও দুদিক থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় অনেক এগিয়ে আছেন? না না, এটা তো তুমি মানে জিনিসটাকে আরো বেশি করে গোলাচ্ছ বা আরো বেশি করে পেঁচিয়ে দিচ্ছ, এটা কোনো অর্থ হয় না। এখানে যে কথাটা আমি বলতে যাচ্ছিলাম, বিশ্বনাথ যে কথাটা বলেছি যে বিজেপির সঙ্গে যুক্ত এরকম লোকজনকে নিচ্ছেন বা এই জায়গাটা থেকে আমি একটা কথা শুধু বলবো, এইখানে এই জায়গাটা আমি একটা জায়গায় বলবো যে পশ্চিমবঙ্গে আজকে যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে বিজেপির যে অ্যাগ্রেসিভ রাজনীতি, সেই অ্যাগ্রেসিভ রাজনীতির বিরুদ্ধে মতাদর্শগত লড়াইটাই হচ্ছে মুখ্য লড়াই। সেই মুখ্য লড়াইয়ের জায়গায় কেউ যদি মনে করে যে আমার যে শিল্পকর্ম, মতাদর্শগত লড়াই অবশ্যই থাকবে, রাজনীতির দৃষ্টিকোণ থেকে অবশ্যই লড়াই থাকবে, কিন্তু শিল্পতে তো তার দক্ষতা, তার যোগ্যতা এবং অভিনয় ক্ষমতা বা বিচার্য হবে, নাকি সে কোন রাজনৈতিক দলে আছেন সেটা বিচার্য হবে। এখন এটা নিয়ে যখন তৃণমূলের অন্দরে রীতিমতন উথাল পাথাল চলছে, তখন আরেকটা ঘটনা আপনাদের সামনে রাখবো যে নিঃসন্দেহে 26-এর আগে তৃণমূলের বিড়ম্বনা অনেকটা বাড়িয়ে দিয়েছে। তিনি হচ্ছেন তৃণমূলের টিকিটে নির্বাচিত বিধায়ক, অথচ সেই তার দলের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করেছেন, একেবারে অর্থনীতির প্রসঙ্গ তুলে কিভাবে উন্নয়ন, যে উন্নয়নের কথা বারে বারে তৃণমূলের তরফে বলা হয়, উন্নয়ন কি কারণে কার্যত থমকে রয়েছে এবং সেই কারণে তিনি কার্নিভাল বয়কট করেছেন। তিনি রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী, কোথায় বিতর্ক, কি বলেছেন, কেন বয়কট, দেখুন। রবিবার রেড রোডে রাজ্য সরকারের দুর্গাপুজোর কার্নিভাল জোর কদমে চলছে প্রস্তুতি। তার আগে শনিবার জেলায় জেলায় হলো পুজো কার্নিভাল, আর সেখানেই ফের সামনে চলে এলো তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। পুরো পরিষেবায় ব্যর্থতার অভিযোগ তুলে কার্নিভাল থেকে নিজেকে বিরত রাখলেন রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী। শনিবারই উত্তর দিনাজপুরের রায়গঞ্জে দুর্গাপুজোর কার্নিভালের আয়োজন করা হয়। এর আগে ফেসবুকে রায়গঞ্জের বিধায়ক লেখেন, শহরের বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। রায়গঞ্জ পুরসভা ও প্রশাসনের চরম অবহেলার কারণে শহরের পরিচ্ছন্নতা ও পরিকাঠামো উন্নয়ন সম্পূর্ণভাবে থমকে গেছে। জলাবদ্ধতা, নোংরা রাস্তাঘাট, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনার দুরবস্থা আজ আমাদের সকলের চোখে পড়ছে। 2017 সালে শেষবার নির্বাচন হয় রায়গঞ্জ পুরসভায়, 27টি ওয়ার্ডের সবকটিতে জেতে তৃণমূল। 2022 সালে পুরসভার মেয়াদ পেরোলেও আর হয়নি নির্বাচন। রায়গঞ্জ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তৃণমূল নেতা সন্দীপ বিশ্বাসকে প্রশাসক করা হয়েছে। সেই পুরসভার বিরুদ্ধেই সোশ্যাল মিডিয়ায় সরব হলেন তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তিনি লিখেছেন, আমাদের সরকার নগর উন্নয়ন বিভাগ থেকে 7 কোটি টাকা, উত্তরবঙ্গ উন্নয়ন বিভাগ থেকে 10 কোটি টাকা দিয়েছে রায়গঞ্জে পুরসভা এলাকার পরিকাঠামোভাবে উন্নয়নের জন্য, কিন্তু রায়গঞ্জ পুরসভা ও প্রশাসন পুরোপুরি ব্যর্থ হয়েছে। জনগণ ক্ষিপ্ত হয়ে আছে পরিষ্কার পরিচ্ছন্নতা উন্নয়নের পরিকাঠামোর দিকে রায়গঞ্জ পুরসভার উদাসীনতা ও নিম্নমানের পরিষেবা থেকে। এই অবস্থায় শহরের উন্নয়ন ও নাগরিক সুরক্ষাকে উপেক্ষা করে শুধুমাত্র উৎসবের নামে প্রদর্শনীতে সামিল হওয়া অনুচিত। তাই আমি কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জের বিধায়ক হিসাবে এবছরের পুজো কার্নিভালে নিজেকে বিরত রাখছি। যেই হিসাবে নালা নর্দমা প্লাবিত হচ্ছে, হ্যাঁ, মানুষ বাড়ির থেকে বেরোতে পারতেছে না গন্ধে দুর্গন্ধে, হ্যাঁ, তো সেই জায়গায় থেকে হ্যাঁ আমি কার্নিভালে সামিল হব, এটা একটু ভাবে নেন। আমার কোথাও হৃদয় অন্তরস্থল থেকে মনে হলো এটা অনুচিত। সঠিক সময়ে ভাবে যদি খরচ হতো তাহলে রায়গঞ্জের পরিস্থিতি এই হিসাবে হতো না। সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে, কোনো না কোনো বার্তা দেওয়া উচিত, হ্যাঁ, কি হিসাবে চলবে, কেননা পৌরসভার ভাবে নেন সিস্টেমটা সামহাও মনে হচ্ছে কোলাপস হয়েছে, হ্যাঁ, সেই সিস্টেমটাকে ঠিক করা উচিত। হঠাৎ করে এটা উদয় হলো কেন আমি জানি না হঠাৎ করে কারণ উদয় হলে হঠাৎ করে একটা কিছু মনে হলো আর ফেসবুকে দিয়ে দিলাম, এটা হতে পারে না। উনি কোথায় আছেন, কেন উনি কার্নিভালে আসতে পারলেন না, সেটাও মানুষকে জানাতে হবে। তৃণমূল বিধায়কের ক্ষোভকে হাতিয়ার করতে দেরি করেনি বিজেপি। তৃণমূল কংগ্রেসে যে একটা বিরাট অন্তর্কলহ চলছে, রায়গঞ্জের এই ঘটনা তার সবচেয়ে বড় প্রমাণ। তৃণমূল কংগ্রেসের মধ্যে বিদ্রোহের আগুন ধিকি ধিকি জ্বলছে, আর সেই আগুন আমার বিশ্বাস বিধানসভা নির্বাচনের আগে বিরাটভাবে দাউ দাউ করে জ্বলে উঠবে, যা তৃণমূলকে অর্ধেক পুড়িয়ে ছাই করে দেবে। এগুলো কিসের ইঙ্গিত? এগুলো এটারই ইঙ্গিত যে বিনাশের ইঙ্গিত। 21-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন কৃষ্ণ কল্যাণী, পরে আবার ফেরেন তৃণমূলে। তৃণমূলের প্রার্থী হিসেবে উপনির্বাচনে জিতে ফের বিধায়ক হন। এখন সামনে আরেকটা বিধানসভা ভোট, তার আগে কৃষ্ণ কল্যাণীর ক্ষোভ কি বিশেষ ইঙ্গিতবাহী? প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। সুদীপ চক্রবর্তী, উজ্জ্বল মুখোপাধ্যায়, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ।
শঙ্কু, আমরা জানি উন্নয়ন কিন্তু একেবারে দুয়ারে পৌঁছে গিয়েছে তৃণমূল কংগ্রেসের আমলে। 14 বছরের বেশি হয়ে গেল, এবার 2026-এ নির্বাচন রয়েছে। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিন্তু উন্নয়নের কাজ করে ফেলেছেন। আপনারা বারবার অভিযোগ করেন যে উন্নয়ন হয়নি, কাজ হয়নি, কিছুই হয়নি। এবার সোজা শাসক দলের অভ্যন্তর থেকেই আওয়াজ উঠছে। দেখুন, 99.99% কাজ হয়ে গেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কলকাতা কর্পোরেশন, তাতে গিয়ে আমরা দেখলাম যে জল জমে গেল এবং বিদ্যুতের পৃষ্ঠ হয়ে মারা গেলেন প্রায় কলকাতাতেই 9 থেকে 10 জন। এবং আপনারা জানবেন যে কালকে মহোৎসব হবে, এখানে কার্নিভাল হবে এবং কলকাতা হাইকোর্ট থেকে অনুমতি নেওয়ার পর বিরোধী দলনেতা থাকবেন, অন্যান্য বিশিষ্ট অতিথিরা থাকবেন। এখানে কালকে আমরা প্রতিবাদ যাত্রা করব বিকেলবেলা। তো ফলে আপনারা বুঝবেন যে উৎসবের আলোয় যে সত্যিকারের অনুন্নয়ন, যে ঘটনা, মৃত্যু, এগুলোকে ঢেকে দেওয়ার চেষ্টা হচ্ছে। এবং এই চেষ্টা নতুন করে হচ্ছে এমন নয়, উনি তো এটা শিখেছেন। হীরক রাজার দেশে এটা দেখে উনি বুঝেছেন যে এভাবেই ঢেকে দিতে হয়, সত্যিকে আচ্ছন্ন করতে হয় চকমকে আলোর রোশনাই দিয়ে, এবং সেই চেষ্টাই চলছে। এর আগের বার আপনাদের মনে আছে কার্নিভাল হলো, যে ছেলেদের চাকরি চলে গেছে তারা বসেছিল, তাদের মুখে সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল ওখানে। দ্রোহের কার্নিভাল আপনি দেখেছেন, দ্রোহের কার্নিভাল আটকানো হয়েছে। এবং আগামীকালও যে ঘটনা ঘটবে আপনাদেরকে আমরা স্পষ্টভাবে জানাতে চাই, আপনারা লক্ষ্য করে দেখবেন যে এই উৎসবের আছিলায় আসল সত্যিটা চেপে দেওয়ার চেষ্টা হচ্ছে। এখন সেই সত্যি বেরিয়ে পড়ছে। এখন তার দলের যারা এমএলএ, যারা ক্যান্ডিডেট আছেন, তারা আর কদিন পর নির্বাচনে গিয়ে লোককে তো আর উৎসব দিয়ে ভোলাতে পারবেন না। এই যে বললো পাড়ায় পাড়ায় সমাধান হবে, আমি রাজ্য সরকারকে বলছি আপনারা একটা হোয়াইট পেপার পাবলিশ করুন না যে 28,000 কোটি টাকা কোন ক্যাবিনেট আপনাকে অ্যাপ্রুভাল দিয়েছিল, আপনি যে আউট অফ দ্য বাজেট এই টাকা স্যাংশন করেছেন এবং তা কোথায় ইমপ্লিমেন্ট করেছেন সেটা ডিসক্লোজ করুন। কোথাও কাজ করেনি, সব বলেছে রাস্তা হবে, অমুক হবে, তমুক হবে। 28,000 কোটি টাকার বাজেট শুনিয়েছে, ফলে মানুষের উন্নয়ন গর্তের তলায় চলে গেছে। তা তৃণমূল কংগ্রেস, আমি বলছি এইটা অর্ণবদা, এটা বিজেপির মুখপাত্র হিসেবে শঙ্কুদেব পণ্ডা এই অভিযোগটা করছে নয়, শুধু তাই নয়, কার্যত পুরসভার অন্দরে দুর্নীতি হচ্ছে কিনা সেই প্রশ্নটা তৃণমূলেরই বিধায়ক তুলে দিচ্ছেন, যখন তিনি বলছেন 7 কোটি টাকা নগর উন্নয়ন বিভাগ থেকে, উত্তরবঙ্গ উন্নয়ন বিভাগ থেকে 10 কোটি টাকা দেওয়া হয়েছে। টাকাটা গেল কোথায়? সাফোকেশন হচ্ছে কিনা আমি বলতে পারবো না। উনি কি সাফোকেশন হচ্ছে, দমাক্কে আসছে কিনা তো বলতে পারবো না। এখন উনি যদি ওই ধরনের কোনো অভিযোগ তোমার থাকে, সেটা প্রাথমিকভাবে দলের একজন কর্মী হিসেবে বা দলের একজন সৈনিক হিসেবে তার দলের মধ্যে কথাকে জানানো উচিত। উনি একটা এরকম ফেসবুক পোস্ট করে জিনিসটাকে পাবলিক করছেন, তার মানে তার পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, উনি অন্য কিছু ভাবছেন কিনা। উনি তো এর আগে অন্য দলে ছিলেন, উনি তো এখন যারা বিরোধী সেই দলে ছিলেন সেখান থেকে এসেছেন তৃণমূলে, সুতরাং সেরকম তার অন্য কোনো জায়গা আছে কিনা হতে পারে। আর এই যে উন্নয়ন নিয়ে এত কথা, যেটা গত বছর 50,000 কোটি টাকা ছিল সেটা বেড়েছে। সুতরাং এই যে বৃদ্ধিটা হয়েছে, বৃদ্ধিটা টোটাল ইকোনমিক উন্নয়নের মধ্যে দিয়ে যাচ্ছে। আপনি এসব বলতে যাবেন না, নীতি আয়োগের রিপোর্ট করুন, আপনার উত্তরপ্রদেশ, আপনাদের বিহার কি অবস্থা আছে একবার বুঝুন, একবার দেখুন কি অবস্থা হয়ে রয়েছে। এখানে 7-14 তারিখে পরীক্ষা হয়েছে, 45,000 পরীক্ষার্থী ক্যান্ডিডেট তারা এসেছে থেকে। কিন্তু আজকে কৃষ্ণ কল্যাণী বয়কট করছেন বটে, কিন্তু সেখানকার যিনি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রয়েছেন তিনি তো বলছেন যে সব দায়িত্বই কিন্তু কৃষ্ণ কল্যাণীর নিজের, এবং সেই সহ সভাপতি তিনি কিন্তু এটা বলছেন যে তারই ঠিকাদার, কৃষ্ণ কল্যাণীর ঠিকাদার তো কাজ করেন। আজকে হঠাৎ এরকম বেসুরো বাজছেন কেন? না, আমি তো প্রথমেই যেটা বললাম সেটা হচ্ছে যে ওনার এই ধরনের যা অভিযোগ থাকুক সেই অভিযোগটা উনি কোথায় জানাবেন। উনি একটা পাবলিক ফোরামে জানিয়ে এই জিনিসটা করলে যে কি হবে সেটা নিয়ে আরো বেশি করে সেটা উনি চাইছেন, সেটা দলের একজন কর্মী হিসেবে বা দলের একজন সৈনিক হিসেবে উনি কাজটা করতে পারেন। এই কাজটা উনি কখনোই করতে পারেন না। উনি যদি এই ধরনের কিছু বক্তব্য থাকে উনি তার মধ্যে বলবেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওনার এই এই যে কথাটা উনি বলছেন তার থেকে একটা জিনিসই বোঝা যাচ্ছে যে হয়তো তার ভিতরে ওই দমাক্কে যাওয়ার মতো একটা কোনো প্রবণতা তৈরি হচ্ছে, উনি অন্য কিছু চাইছেন, অন্য কিছু কোনো করতে চাইছেন। বেশ, আমি শতরূপ তোমার কাছে একটু পরে আসছি, তার কারণ বিষয়টা হচ্ছে দেখুন, একদিকে কৃষ্ণ কল্যাণী তিনি পুরসভার বিরুদ্ধে কার্যত দুর্নীতি হয়েছে কিনা সেই প্রশ্ন তুলে দিচ্ছেন, আবার সহসভাপতি যিনি তিনি আবার কৃষ্ণ কল্যাণী দুর্নীতি করেছেন কিনা সেই প্রশ্ন তুলে দিচ্ছেন। এবং তার মানে কি দলের কোনো কিছুর উপর কোনো নজরদারি নেই? এই প্রশ্নটা বড় হয়ে দাঁড়াচ্ছে। এবার গোটা বিষয়টাতে কার্নিভাল তিনি বয়কট করেছেন, জেলার কার্নিভাল।
কালকে রাজ্য সরকারের একটা কার্নিভাল আছে কলকাতায়, আজকে আবার সন্তোষ মিত্র স্কোয়ার থেকে পরিবর্তন যাত্রা, নিরঞ্জন যাত্রার যা নাম দিয়েছেন সজল ঘোষ সেইটা তিনি বের করেছেন। স্পষ্ট যেটা বলছেন যে অসুর বিভিন্ন রূপে সমাজের দিকে ঘুরে বেড়াচ্ছে, প্রত্যেক অসুরের তিনি বিনাশ চাইছেন, অর্থাৎ দুর্নীতি বিভিন্ন ক্ষেত্রে যা যা রয়েছে। আজকে এই যে পরিবর্তন যাত্রা সজল ঘোষের, সেখানে শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তারা আজকে উপস্থিত হয়েছেন। এই ছবি দেখছেন সন্তোষ মিত্র স্কোয়ার থেকে পরিবর্তন যাত্রা। দুই প্রতিনিধি সৌমিত্র রায় এবং শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে রয়েছেন। শুরুতে শিবাশিস। একদমই সুব্রজিৎ, শুরুতেই তোমায় যেটা বলবো যে দেখো এই যে পরিবর্তন যাত্রা, সন্তোষ মিত্র স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব সমিতির আজকের এই নিরঞ্জন যাত্রা যে পরিবর্তন যাত্রার রূপ নিয়েছে, সজল ঘোষ তিনি যেমনটা গতকালকেই জানিয়েছিলেন সার্বিকভাবে পুলিশি হয়রানির প্রতিবাদে আজকে তাদের এই পরিবর্তন যাত্রা, তাতে পা মিলিয়েছেন শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, তমগ্ন ঘোষ, তাপস রায়, কৌস্তব বাগচিরা। সেখানে দেখা গেল অন্য মেজাজে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের তারা নিজে হাতে কাঁসর বাজাতে দেখা গেল। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি কাঁসর বাজালেন, রাজ্যের বিরোধী দল বাজালেন এবং এলাকার মানুষ তার কথা বলছেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তাদের সাথে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি এবং সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যরা তারা হেঁটে চলেছেন মাতৃ প্রতিমার ঠিক পিছনে, সেখানে বাজনা বাজছে এবং তারপর মায়ের মুখ একেবারে শিবাশিস তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব তারা কিন্তু আজকে পথে বেরিয়েছেন, এই পরিবর্তন যাত্রায় কিন্তু তারা অংশীদার হয়েছেন। সৌমিত্র রায় আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আরো যাদেরকে ডেকেছিলেন সজল ঘোষ, যাদের আহ্বান জানিয়েছিলেন, কারা কারা অংশগ্রহণ করলেন? শুনতে দেখো, এই মুহূর্তে যে পরিবর্তন যাত্রা সন্তোষ মিত্র স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসব কমিটির, সেই পরিবর্তন যাত্রা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই পরিবর্তন যাত্রায় বিভিন্ন রঙের সমাহার। কেন তোমাকে বললাম বিভিন্ন রঙের সমাহার? আমরা এখানে দেখতে পাচ্ছি যে মহিলা সদস্যরা, সেই মহিলা সদস্যরা লাল পাড় সাদা শাড়ি পরে প্রত্যেকের হাতে রয়েছে তেরঙ্গা, অর্থাৎ জাতীয় পতাকা নিয়ে তারা পথে হাঁটছেন এবং পথের দুধারে প্রচুর মানুষ তারা দাঁড়িয়ে রয়েছেন। তারা এই মা দুর্গা, এই সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের যে মাতৃ প্রতিমা সেটা নিরঞ্জনের পথে এগিয়ে যাচ্ছে। যে নিরঞ্জন যে শোভাযাত্রা আকারে যাচ্ছে, সেই শোভাযাত্রার নাম দিয়েছেন পুজো উদ্যোক্তা সজল ঘোষ, সেই শোভাযাত্রার নাম দিয়েছেন পরিবর্তন যাত্রা। ফলে এই পরিবর্তন যাত্রা দেখার জন্য, মাতৃ প্রতিমা দেখার জন্য রাস্তার দুধারেও প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছেন, ভিড় করে রয়েছেন। সেই সঙ্গে এই যে পরিবর্তন যাত্রা, সেই পরিবর্তন যাত্রাতে প্রচুর মানুষ আমরা দেখতে পাচ্ছি হাঁটছে। সেখানে যেমন সাধারণ মানুষ রয়েছেন, ক্লাবের মেম্বাররা রয়েছেন, তার পাশাপাশি বিজেপির যারা শীর্ষ নেতৃত্ব, সেই শীর্ষ নেতৃত্ব রয়েছেন। বেশ, একেবারে বিজেপির শীর্ষ নেতৃত্ব, মানে একেবারে শীর্ষ নেতৃত্বের একাধিক মুখকে আমরা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছি। শুভেন্দু অধিকারী তিনি এই যখন পরিবর্তন যাত্রাটা শুরু হচ্ছে, ঠিক সেই মুহূর্তে কি বললেন একবার দেখবো। হিন্দু, আমরা বাঙালি হিন্দু, আমাদের সবচেয়ে বড় পুজো হচ্ছে দুর্গা পূজা। এখানে অপারেশন সিঁদুরের মধ্য দিয়ে রাষ্ট্রবাদ, জাতীয়তাবাদ, দেশপ্রেম এবং ভারতীয় আর্মির যে শৌর্য তাকে বিকশিত করেছে, ওটা বাংলার মানুষ সেটা গ্রহণ করেছে। সব মিলিয়ে ধরলে এখানে 10 দিনে না বললেও 50 লক্ষ মানুষ এসেছেন। উত্তরবঙ্গ থেকেও লোক ট্রেনে প্লেনে এসেছেন অপারেশন সিঁদুরকে। এটা তো অপারেশন সিঁদুর সবাই চোখে দেখেছে, মানে টিভিতে, কিন্তু এখানে এসেছে কেন? সলিডারিটি, রাষ্ট্রবাদ, নেশন ফার্স্ট। তা স্বাভাবিকভাবে আজকে এখানে অন্য মাত্রা পেয়েছে। এর কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ এটা ভণ্ডুল করতে চেয়েছিল। এখানে হিন্দুরা জয়ী হয়েছে, রাষ্ট্রবাদীরা জয়ী হয়েছে। আমি এই জায়গায় একবার অর্ণববাবুর কাছে আসবো। অর্ণববাবু দেখুন, একটা জিনিস ইতিমধ্যেই কিন্তু রাজনীতির রং নির্বিশেষে গতকালই সজল ঘোষ তিনি জানিয়ে দিয়েছিলেন আজকে কাদেরকে ডাকা হচ্ছে। যারা রাজ্য সরকারি কর্মচারী, যারা ডি এর জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন, তার পাশাপাশি চাকরিহারা, তাদের সমস্ত কিন্তু সেই সমস্ত মানুষজনকে কিন্তু আজকে তিনি ডেকে পাঠিয়েছেন। দেখুন, সুরাহা কিন্তু কোনো ঘটনাতেই হয়নি। না, উনি যে কথাটা প্রথমে বললেন মাননীয় শুভেন্দু অধিকারী, উনি বললেন যে অপারেশন সিন্দুর, রাষ্ট্রবাদ, এই কথাগুলো বললেন। অপারেশন সিন্দুর তো আফটার এফেক্ট। রুট কজটা কি? 4 জন জঙ্গি 100 কিলোমিটার পথ তারা পায়ে হেঁটে ঢুকে মেরে দিয়ে চলে গেল। যে বৈশাখ ভ্যালিতে চলে গেল সেখানে কি করছিল? সেখানে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রকের তো ব্যর্থতা।
নিশিকান্ত দুবে তার ওইখানে বিবাহ বার্ষিকী চলেছে, সেইখানে কিন্তু পাহারা দিয়েছে সাধারণ মানুষকে অপারেশন সিঁদুর ছিল সন্তোষ মিত্র স্কয়ারের থিম, কিন্তু আজকে যে পরিবর্তন যাত্রা, যাকে নিরঞ্জন যাত্রা নয়, অনুভব এক সেকেন্ড আমি দুজনকে একবার থামাই আমি একবার অরিন্দম বাবুর কাছে যাই। অরিন্দম আচার্য আমাদের সঙ্গে এই মুহূর্তে আলোচনায় রয়েছেন। অরিন্দম বাবু, দেখুন প্রশ্নের জায়গাটা কিন্তু এখানে কিন্তু অপারেশন সিঁদুর নয়, আজকে নিরঞ্জন যাত্রা নয়। কি বলছেন সজল ঘোষ? তিনি দুর্নীতির, অপশাসনের যত এই সমস্ত বিনাশ তিনি চাইছেন, এবং সেই কারণে যারা চাকরি হারাই বলুন, যারা আন্দোলনকারী বলুন, দীর্ঘদিন ধরে যারা বঞ্চিত হয়েছেন, পথে বসে রয়েছেন, বিচার পাননি, তাদেরকে তিনি আজকে সামিল হতে বলেছেন এই পরিবর্তন যাত্রায়। যদি এই বক্তব্য সজল ঘোষ বলে থাকে আমি স্বাগত জানাই। সত্যি কথাই তো বলেছে। পশ্চিমবঙ্গে আজকে যেভাবে নাকি ছেলে মেয়েদের দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর পাশ করা সত্ত্বেও রোদ জল বৃষ্টির মধ্যে যে রাজভবন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে তারা পড়ে আছে, আজকে চতুর্দিকে দুর্নীতি, যেখানে যাবেন সেখানে দুর্নীতি। আরে ভাই, আসামি অ্যারেস্ট করে যদি জেলে যায়, সেই জেলে থাকার যে সে মন্ত্রী লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মধ্যে আজকে সিবিআই তদন্ত শুরু করে দিয়েছে। আমি আপনাদের বলছি, প্রথম কথা হচ্ছে আপনারা যে আলোচনা শুরু করেছেন, এই কথাটা সজল ঘোষকে কেন বলছেন? কেন আজকে লক্ষ লক্ষ মানুষ আজকে যাচ্ছে? কেন আজকে বিদেশ থেকে পর্যন্ত মানুষ যাচ্ছে? কেন এটা আটকাতে পারবে? আমি সেদিন আপনাদের বলে দিয়েছিলাম যে রাষ্ট্র যতই আজকে বাধা দিক, এই যে ফ্লোটা এসছে, এই ফ্লোটা আটকাবার ক্ষমতা কারণে। কারণ সাধারণ, আমি ব্যক্তিগতভাবে যাইনি, আমি সময় পাইনি, কিন্তু আমি যাদের জিজ্ঞাসা করেছি, আজকে সেই সন্তোষ স্কয়ার নামটা নেই ম্যাডাম। নামটা হচ্ছে ট্রেনে বাসে সবাই বলছে চল সজল ঘোষের ওখানে যাই। তাহলে ন্যাশনাল ইন্টিগ্রিটি, সলিডারিটির প্রশ্ন যদি সে করে থাকে, সেটা অত অপরাধ কোথায়? সিঁদুর যে কথাটা আপনারা বলছেন, অনেকে আজকে এই কথা বলছেন সিঁদুর। আরে ভাই, সিঁদুরটা কে করেছে? বিএসএফ এর দুজন কর্মী করেছে। আজকে সিঁদুরটা প্রতীক। আজকে অন্যায়ের বিরুদ্ধে একজন বললেন কাশ্মীরে আজকে 26 জন মেরে গেছে, সত্যিই তো ফল্ট, কিন্তু তিনি বলছেন না যে 2018, 2019, 2021, 2023 এত মানুষের ভোটে মৃত্যু হলো কেন? কেন মৃত্যু হয়েছে? 2023 আজকে 56 জন মৃত্যু হয়েছে। সেই প্রত্যেকটা উত্তর, তারা কি সন্ত্রাসবাদ? ভাইকে খুন করছে, লেলিয়ে দেওয়া হচ্ছে, এই উত্তরটা উনি দিচ্ছেন না। উনি গতকালকে সেই কথা বলেছেন যে বাইরের স্টেট থেকে অনেকে পরীক্ষা দিতে এসেছে। ম্যাডাম, আপনাকে বলি, 2005-এ আমি মামলা ছিলাম, হাজার হাজার ছেলে মেয়ে যাচ্ছে বিহার, উত্তরপ্রদেশে। এরকম কোনো নিয়ম আছে নাকি? সব জায়গায় পরীক্ষা যখন হবে, সেন্ট্রাল পরীক্ষায় হোক, যাই হোক, মানুষ যাবে। এবং এটা নিয়ে ওই স্টেট আসছে, এই স্টেট যাচ্ছে না, এটা কোনো কথার কথা হলো? আমি আপনাকে বলছি যে পাশ করা সত্ত্বেও যে ন্যাক্কারজনক ঘটনা আজকে আমরা দেখতে পাচ্ছি, এটা শুধু আমি নয়, আপনাকে বলে দিচ্ছি, এটা শুধু আমি নয়, সারা পৃথিবীর মানুষ জানে যে পশ্চিমবঙ্গ, অন্যান্য স্টেট হলে আমি নিশ্চয়ই বলবো, কিন্তু পশ্চিমবঙ্গে যখন এই ঘটনা ঘটছে, আমি বলছি সারা পৃথিবীর মানুষ জানে যে এখানে কি ধরনের দুর্নীতি চলছে সমস্ত জায়গায়। অনুপরমাণুতে আজকে রঞ্জন কত বলেছে। এইবারের লেটেস্ট সিএজি রিপোর্টটা পড়েছেন? আপনি জানেন যে উত্তরপ্রদেশে যে বালি, কয়লা থেকে আরম্ভ করে পাথরে কি পরিমাণ দুর্নীতি হচ্ছে? সবচেয়ে বেশি দুর্নীতি ওখানে হয়েছে, সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে ওখানে। আপনি কি দুর্নীতি দেখতে পাচ্ছেন না? আমি অন্য একটা প্রশ্ন করব, আপনি একটা এখানে যে বারবার করে বলা হচ্ছে যে এই নতুন করে পরীক্ষা দিতে হচ্ছে, এবং সেটা সুপ্রিম কোর্টের, মাননীয় সুপ্রিম কোর্টের যে আদেশ, সেই আদেশ অনুসারে রাজ্য সরকার পরীক্ষাটা নিয়েছে। 18 সালে ত্রিপুরায় এই প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি যে 10,323 জনকে আমরা চাকরি দিয়ে দেব। তারা কি ফিরে দিয়েছে? তারা কি পাশে থেকেছে? তারা তো পাশে থাকেনি, তারা পাশে থাকেনি। পশ্চিমবঙ্গ সরকার পাশে থেকেছে। সবাই একসাথে বলে কারোর কথা শোনা যাবে না। আমি শুধু অর্ণব শাহকে এইটা মনে করিয়ে দেব যে 26,000 চাকরি বাতিল, একদম পুরো প্যানেল খারিজ হয়ে গেছে। এইটা কিন্তু এই রাজ্যে আমাদের দেখতে হয়েছে। এই রাজ্যে আমাদের দেখতে হয়েছে যে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি একদম সিস্টেমিক করাপশন বলছেন,
প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এবং শুধু দুর্নীতি নয়, সেই দুর্নীতি করার পর তা ধামা চাপা দেওয়ার চেষ্টা হয়েছে। এইটা যখন স্বয়ং সর্বোচ্চ আদালতের মহামান্য প্রধান বিচারপতি এই মন্তব্য করেন, তখন নিঃসন্দেহে এই রাজ্যের সঙ্গে দুর্নীতি বিরোধীরা যে অভিযোগটা করে মাঝে মধ্যে সমর্থক হয়ে যায়, তাদের সেই বক্তব্যের মধ্যে নিঃসন্দেহে এই অভিযোগগুলো তারা অক্সিজেন পেয়ে যায়। এবার আমি শতরূপ তোমার কাছে আসবো, কিন্তু তার আগে আগামীকাল যে কার্নিভাল রয়েছে, শুধু কার্নিভাল নয়, রাজ্য সরকারের পাশাপাশি বিজেপি নেতাদের পরিচালিত যে সংগঠন খোলা হাওয়া, তারও একটা প্রতিবাদ মিছিল রয়েছে। তা নিয়ে কিভাবে রাজনৈতিক চাপানুতর আজকের দিনে দেখা গেল, আমি এই প্রতিবেদনে আপনাদের সামনে রাখবো। বাপের বাড়ি থেকে উমা শ্বশুর বাড়িতে ফিরতে না ফিরতেই রাজ্যে ফিরেছে রাজনৈতিক সংঘাতের চেনা ছবি। সেই সংঘাতের পারদ কি রবিবার আরও চড়বে? রবিবার একদিকে তৃণমূল সরকারের পুজো কার্নিভাল রয়েছে, অন্যদিকে সেদিনই রয়েছে বিজেপি নেতাদের পরিচালিত সংগঠন খোলা হাওয়ার প্রতিবাদ মিছিল, শর্ত সাপেক্ষে যার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। পুজোর আগে প্রতিপদে টানা বৃষ্টিতে ভেসে গেছিল কলকাতা। শহরে এবং জেলায় জলে ডুবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান 12 জন। প্রশ্ন ওঠে তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভা এবং তৃণমূল সরকারের ভূমিকা নিয়ে। এতগুলো মানুষের মৃত্যুর প্রতিবাদী রবিবার কলেজ স্কোয়ার থেকে সেন্ট্রাল এভিনিউ পর্যন্ত মিছিলে ডাক দিয়েছে বিজেপি নেতাদের দ্বারা পরিচালিত সংগঠন খোলা হাওয়া। খোলা হাওয়া একটি সামাজিক সংগঠন, তারা মিছিল করবেন কোনো হাঙ্গামা না করে, কোনো ঝামেলা না করে, সাধারণ মানুষকে বিপদে না ফেলে তারা যদি কোনো কার্যক্রম করেন, সে যে পক্ষরই হোক, তাদেরকে কার্যক্রম করতে দিতে হবে। রাজ্যের এরকম এক পরিস্থিতি যেখানে কিনা যে কোনো পদযাত্রা, পথসভা, যা কিছু করবে তৃণমূল ছাড়া, তার জন্যই তাদেরকে চলে যেতে হয় হাইকোর্টে। এটা খুব বাজে অবস্থা। পুলিশ অনুমতি না দেওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় এই সংগঠন। মামলার শুনানিতে শুক্রবার মামলাকারীর আইনজীবী বলেন, গত বছর আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে দুর্গাপুজোর কার্নিভালের দিনই রানী রাসমণি অ্যাভিনিউতে চিকিৎসকদের দ্রোহের কার্নিভালের অনুমতি দেওয়া হয়। সেই সময় 144 ধারাও খারিজ হয়ে গিয়েছিল। রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আরজিকর কাণ্ডের আন্দোলন কোনো রাজনৈতিক দলের ছিল না, এই সংগঠন রাজনৈতিক, এর সদস্যরা বিজেপির। কেন 5ই অক্টোবরই মিছিল করতে হবে? কারণ ওই দিন কার্নিভাল রয়েছে, অন্যদিন হলে তো আমাদের কোনো আপত্তি নেই। যদিও ধোপে টেকেনি রাজ্য সরকারের যুক্তি। মিছিলের অনুমতি দিয়ে বিচারপতি বিশ্বরূপ চৌধুরী বলেন, 12 জনের দুর্ভাগ্যজনক মৃত্যুর কথা মাথায় রেখে পুলিশকে মিছিলের অনুমতি দিতে হবে। শর্ত বেঁধে দিয়ে বিচারপতি বলেন, দুপুর 2টো থেকে বিকেল 5টার মধ্যে মিছিল করতে হবে। কলেজ স্কোয়ার থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ এর বদলে কলেজ স্কোয়ার থেকে অন্য রুটে মিছিল করতে হবে। মিছিলে অংশ নিতে পারবেন 3000 সদস্য। দেখুন, এটা তো একটা রাজনৈতিক উদ্দেশ্য করা। এটা ওরা কেন কালকের দিনেই করছেন? দিনটা অন্য দিনে ওরা করতেই পারেন, ওদের রাজনৈতিক অধিকার আছে। কিন্তু এটা মুখ্যমন্ত্রীর মানে অনুষ্ঠানকে মানে কি বলবো, যে ছোট করার চেষ্টা, যেটা খুব হাস্যকর। এটা পারবেন না ওরা কিছু এটা করে। টোটালি আলাদা প্রোগ্রাম আছে, তার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আলাদা আছে। ওখানেও আমাদের যথেষ্ট পুলিশ অ্যারেঞ্জমেন্ট থাকবে। আমরা আশা করছি কোনো রকম কোনো সমস্যা হবে না। দুটো প্রোগ্রাম, দুটোই আলাদা, দুটোই আলাদা অ্যারেঞ্জমেন্ট থাকছে, দুটোই স্মুথলি হবে। সিপিএম অবশ্য বিজেপির প্রতিবাদ এবং রাজ্য সরকারের কার্নিভাল দুটো বিষয় নিয়েই কটাক্ষ করেছে। একজন করবে কার্নিভাল, একজন করবে পরিবর্তন যাত্রা, যেন এটা নির্বাচনের সঙ্গে সম্পর্কিত। আরেকজন আবার কি খোলা হাওয়া না খোলা আকাশ কি একটা নাম দিয়েছে, যে যার মতো। 12 জন মানুষ মারা গেছেন পুজোর সময়, মুখ্যমন্ত্রী নির্বিকার, তিনি প্যান্ডেলে বসে থাকবেন। আর মানুষ যেমন প্যান্ডেলে গিয়ে ঠাকুর দেখে, ঠাকুরগুলো এরকমভাবে মুখ্যমন্ত্রীকে স্যালুট জানাবে, এরকমের একটা অসভ্য প্রয়াস বলে আমি মনে করি। একই দিনে জোড়া কর্মসূচি, তার আছে কি চড়বে রাজনীতির পারদ, সেটাই দেখার। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, রুমা পাল, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাওয়ার আগে খেয়াল করবেন যে 2024-এ যা হয়েছিল 2025-এ কিন্তু তাই হচ্ছে। 2024-এ পুজোর কার্নিভাল এবং একই সঙ্গে ছিল দ্রোহের কার্নিভাল। তখন কলকাতা হাইকোর্টের বিচারপতি রবি কৃষ্ণ কাপুর তার অনুমতি দিয়েছিলেন, এবং অনুমতি দিয়ে এই কথা তিনি বলেছিলেন যে রাজ্যকে অসীম ক্ষমতা দেওয়া আছে, কিন্তু সেই ক্ষমতার ব্যবহার করে দ্রোহের কার্নিভালের অনুমতি আটকানো যায় না। আজকে কিন্তু বিজেপি নেতাদের যে খোলা হাওয়া সংগঠন, তার যে আগামীকালকের যে মিছিল, সে প্রতিবাদ মিছিল করার অনুমতি কলকাতা হাইকোর্ট দিল। বিশ্বনাথ, দেখো, সংবিধানের 19 নম্বর ধারাতে মিটিং মিছিল করবার এখতিয়ার মৌলিক অধিকারের মধ্যে। মৌলিক অধিকারকে আটকানোর ক্ষমতা রাজ্য পুলিশের নেই বা রাজ্য সরকারের নেই। ফলে রাজ্য সরকার যে প্রতিনিয়ত হাইকোর্টে গিয়ে বাড়ি খাচ্ছে, এবং যে উদাহরণগুলো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা রাখছেন, সেটা আগামী দিনে যদি বিরোধী শিবিরে কোনো দিন আসেন, তখন কিন্তু বিরাট বিপর্যয় রাজ্যে আসবে গণতান্ত্রিক কাঠামোর মধ্যে। কারণ তারা কার্যত, সে সিপিএম হতে পারে, বিজেপি হতে পারে, কোনো বিরোধী দলকেই কোনো মিটিং মিছিল করতে দেন না।
প্রত্যেককেই প্রায় হাইকোর্টে দৌড়তে হচ্ছে, হাইকোর্ট থেকে রায় নিয়ে এসে তখন মিটিং মিছিল বা রাজনৈতিক কর্মসূচি পালন করতে হচ্ছে। এই উদাহরণটা কিন্তু আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় যদি অল্প সময়ের মধ্যে বিরোধী শিবিরে চলে যান তখন তার এগেনস্টে ব্যবহার হবে, এবং এটা কিন্তু পশ্চিমবাংলার সামগ্রিক গণতান্ত্রিক চেহারাতে আঘাত আসবে। কিন্তু একই সাথে তোমাকে আমি বলতে চাই, আমি অরিন্দম বাবুর সাথে একটু ডিফার করব, সেটা হলো যে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোটা কিন্তু সার্বজনীন দুর্গোৎসব। সর্বজনীন মানে সবাইকে নিয়ে সেখানে পরিবর্তন, মানে যেখানে সন্তোষ মিত্র স্কোয়ারের পাড়ার লোকরা আছে, পাড়ার মধ্যে ভিন্ন ভাবনার লোকও আছে, ভিন্ন রাজনৈতিক মানুষও আছেন, তাহলে আপনি সর্বজনীন একদিকে বলবেন, আরেকদিকে বিজেপির রাজনীতি কর্মসূচি হিসাবে পরিবর্তন যাত্রা করবেন। একদম তোমরা সরাসরি পরিবর্তন যাত্রার নাম দিয়েছো। একইভাবে কলকাতা পুলিশ কমিশনারের বক্তব্য আপনারা শুনলেন, তিনি বলছেন দুটো একেবারে আলাদা কর্মসূচি, এবং কলকাতা পুলিশ কিন্তু সম্পূর্ণভাবে তৈরি রয়েছে এই দুটো কর্মসূচি একেবারে স্বাভাবিকভাবে হতে কোনো সমস্যা থাকবে না।